দেখো, প্রথমে আমরা জিকে যে পোর্শনটা ডিসকাস করবো বলেছিলাম সেটা নিয়ে ডিসকাস করবো। দেখো, প্রথমে আমাদের কি জানতে হবে, জিকে মিনস ইন্ডিয়াকে নিয়ে জানতে হবে। ঠিক আছে, ইন্ডিয়ান হিস্ট্রি জানতে হবে, ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমিক্যাল সিস্টেম, ইকোনমি, এবং তার সাথে যেটা জিকে তে মেইন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। এসএসসি যে কোনো পরীক্ষাতে স্ট্যাটিক জিকে খুব ইম্পর্টেন্ট। চ্যাপ্টার ওয়াইজ স্ট্যাটিক জিকে এর কয়েকটা ক্লাস করব আমি, এবং তার সাথে ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা ডিসকাস করব। তো প্রথমে দেখো, বেসিক কিছু জায়গা থেকে শুরু করছি, যেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমরা জানি যে ভারতীয় সংবিধান সংবিধান রচনার আগে একটা কমিটি গঠন হয়েছিল, যেটাকে বলছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটাকে বাংলাতে কি বলা হয়, গণপরিষদ। দেখো, টপিকে ঢোকার আগে কিছু ব্যাকগ্রাউন্ড জানতে হয়। যেটাকে কি বললাম, গণপরিষদ। এই গণপরিষদ কখন গঠিত হয়েছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউশন রচনা হচ্ছে 1950 সালের কি 26শে জানুয়ারি, যেদিন থেকে ভারতের সংবিধান কেম ইনটু ফোর্স হচ্ছে। কেম ইনটু ফোর্স ওয়ার্ডটা মনে রাখবে। কেম ইনটু ফোর্স মানে হচ্ছে কার্যকরী হওয়া। যেদিন থেকে ভারতের সংবিধান কার্যকরী হচ্ছে সেই ডেটটা কি বললাম, 26 জানুয়ারি। তার আগে সংবিধান রচনা করতে সময় লেগেছিল একটা, কতদিন সময় লেগেছিল? ভারতের সংবিধান হচ্ছে সব থেকে বড় রিটেন কনস্টিটিউশন, ওয়ার্ল্ডের সব থেকে বড় রিটেন কনস্টিটিউশন। রিটেন মিনস লিখিত সংবিধান, এটা পুরোপুরি হাতে লেখা তৈরি হয়েছিল। এবং ভারতের সংবিধানের মেন আর্কিটেক্ট কাকে বলা হয়? মেন আর্কিটেক্ট অফ আর কনস্টিটিউশন কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর বাবা সাহেব রামজি আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের প্রধান রূপকার বলা হয়। বাংলা তো লিখবো যদি প্রবলেম হয় অনেকে। প্রধান রূপকার, ভারতের সংবিধানের প্রধান রূপকার বলা হয় ডক্টর বি আর আম্বেদকর। এবং এটা হচ্ছে সব থেকে লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই কনস্টিটিউশন বা এই সংবিধান রচনার আগে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল। অ্যাসেম্বলি ওয়ার্ডটা কি? অ্যাসেম্বলি মানে সভা। এই গণপরিষদ, এটা অ্যাকচুয়াল বাংলা হলো গণপরিষদ। গণপরিষদের প্রথম মিটিং হয়েছিল 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর। গণপরিষদের প্রথম মিটিং কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সাল, 1946। এবং তারপর 11 ডিসেম্বর, স্টেপ বাই স্টেপ মনে রাখবে। 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম মিটিং হয়, এবং যে মিটিং এ একটা প্রেসিডেন্ট ঠিক করা হয়, যেটা হচ্ছে টেম্পোরারি প্রেসিডেন্ট। টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী। টেম্পোরারি প্রেসিডেন্ট কাকে করা হয়? ডক্টর সচিদানন্দ সিনহা। ডক্টর সচিদানন্দ সিনহা, ইনি ছিলেন সিনিয়র মোস্ট, সেই জন্য ডক্টর সচিদানন্দ সিনহাকে সিনিয়র মোস্ট হিসাবে টেম্পোরারি প্রেসিডেন্ট করা হয়। কোন? গণপরিষদের। কোথাকার প্রেসিডেন্ট? গণপরিষদ। তাহলে কনস্টিটিউশন রচনা হওয়ার আগে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, একটা কমিটি ধরে রাখো, এই কমিটি বানানো হয়েছিল। এই কমিটির প্রথম বৈঠক কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946। যেদিন ঠিক করা হয় ডক্টর সচিদানন্দ কি হবে? ডক্টর সচিদানন্দ সিনহা হবে প্রেসিডেন্ট। তারপর 11 ডিসেম্বর ভোট হয়, যে ভোট করে কি ঠিক করা হয়? প্রেসিডেন্ট ঠিক করা হয়। এবং যে প্রেসিডেন্ট হচ্ছেন পার্মানেন্ট প্রেসিডেন্ট, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন পার্মানেন্ট প্রেসিডেন্ট। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন পার্মানেন্ট প্রেসিডেন্ট গণপরিষদের। এরপর 13 ডিসেম্বর, 13 ডিসেম্বর, স্টেপ বাই স্টেপ যে ডেট গুলো বলছি প্রত্যেকটা মনে রাখতে হবে। 13 ডিসেম্বর অবজেক্টিভ রেজলিউশন পাস হয়। যাদের কাছে নতুন লাগছে প্রত্যেকটা জিনিস পরপর লিখে রাখো, এরকম ভাবে মনে রাখতে হবে, পরপর স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। অবজেক্টিভ রেজলিউশন পাস হয়। যে অবজেক্টিভ রেজলিউশন কে করেছিল?
বাই পন্ডিত জওহরলাল নেহেরু। পন্ডিত জওহরলাল নেহেরু। পন্ডিত জওহরলাল নেহেরুকে আমরা প্রত্যেকেই জানি, ইজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ভারতের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন ডক্টর জওহরলাল নেহেরু। এবং 13ই ডিসেম্বর তিনি প্রথম যে প্ল্যানটা পাস করেন, যেটা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। এই রেজলিউশনের উদ্দেশ্য ছিল কিছু একটা, কি উদ্দেশ্য ছিল, যে কনস্টিটিউশন রচনা করতে হবে। কনস্টিটিউশন রচনা করতে গেলে প্রথম কি করতে হবে, একটা কমিটি বানাতে হবে। কয়েকটা কমিটি বানানো হয়, কয়েকটা কমিটি হয় ইউনিয়ন কমিটি। ইউনিয়ন মিনস সেন্ট্রাল কমিটি বানানো হয়, যে কমিটিগুলো ডক্টর এই পন্ডিত জওহরলাল নেহেরু প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, কিছু স্টেট কমিটি বানানো হয়। ঠিক আছে, স্টেট কমিটি, এরকম কিছু ছোট বড় কমিটি গঠন করা হয়, যার মেন কাজ ছিল কনস্টিটিউশন রচনা করা। আরেকটা প্রধান কমিটি হচ্ছে, যেটা হচ্ছে ড্রাফটিং কমিটি। তাহলে প্রথমে ভারতকে নিয়ে একটু জানতে হবে। এই বেসিক জিনিসগুলো না জানলে তুমি জিকে কিছুই পড়া হয়নি তোমার। যদি তুমি এতদিন ধরে পড়ছো, তোমার এই টপিক গুলো ক্লিয়ার নেই, তার মানে তোমার মেইন জায়গাগুলোই তুমি পড়োনি। ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটি মানে যেটাকে বাংলাতে বলা হয়, কমিটি স্পেলিংটা দেখবে ভালো করে, COMMI পরীক্ষাতে আসে। কমিটি হচ্ছে একটা কালেকটিভ নাউন। তো ড্রাফটিং কমিটি, এই কমিটিটার নাম বাংলাতে বলা হয় খসড়া কমিটি। এই কমিটিটা কেন গঠিত করা হয়েছিল, কেন গঠিত হয়েছিল? এই কমিটি গঠিত হয়েছিল শুধুমাত্র কনস্টিটিউশন রচনা করার জন্য। এবং এই কনস্টিটিউশন কমিটির, যেটা ড্রাফটিং কমিটি বললাম, এই ড্রাফটিং কমিটির মেইন উদ্দেশ্য ছিল রচনা করা কনস্টিটিউশনটা। এবং এটার চেয়ারম্যান মানে প্রধান প্রেসিডেন্ট ছিলেন, ড্রাফটিং কমিটির প্রধান ছিলেন ওই B.R. আম্বেদকর। ডক্টর B.R. আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। এছাড়াও আরো কয়েকজন মেম্বার ছিল, 7জন মেম্বার ছিল, সেগুলো আমরা ডিটেলসে পরে জানবো। তাহলে প্রথমে কনস্টিটিউশন রচনা হওয়ার আগে প্রথমে আমরা কার কথা বললাম, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ গঠিত হলো 9 তারিখ, 11 তারিখ, 13 তারিখ। তিনটে জিনিস আমি বললাম। 9 তারিখে প্রথম মিটিং হয়, যেখানে ডক্টর সচিদানন্দ সিনহা প্রেসিডেন্ট হলো। আবার রিপিট করে দিচ্ছি। তারপর 11 তারিখে ভোট হলো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হলো, পার্মানেন্ট প্রেসিডেন্ট। এবং তারপর 13 তারিখ অবজেক্টিভ রেজলিউশন পাস হলো। এবং তারপর কনস্টিটিউশন রচনার কাজ শুরু হচ্ছে, কিছু কমিটি গঠন হলো, এবং ড্রাফটিং কমিটি হচ্ছে প্রধান তাদের মধ্যে। ড্রাফটিং কমিটি, যেটা খসড়া কমিটি, তার চেয়ারম্যান ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। এবং এরপর কি হচ্ছে, কনস্টিটিউশন রচনা হচ্ছে, ভারতের সংবিধান। কতদিন লেগেছিল ভারতের সংবিধান রচিত হতে, কতদিন বা লিখতে কতদিন সময় লেগেছিল? 2 ইয়ার, 2 বছর 11 মাস 18 দিন, 18 ডেজ। 2 ইয়ার্স 11 মান্থ 18 ডেজ, 2 বছর 11 মাস 18 দিন। এই সময়টা লেগেছিল ভারতের সংবিধান লিখতে। ঠিক আছে, দেখো আমি এই জিকে ক্লাসে কি অনেক জিনিস রিলেটেড করে বলবো, হয়তো ক্লাসে তোমাদের সব জিনিসগুলো লিখতে পসিবল হচ্ছে না। ক্লাসটা আবার বাড়িতে গিয়ে রেকর্ড যেহেতু থাকছে, আবার একটু দেখে নিতে পারো, তাহলে সব জিনিসগুলো আবার রিপিট হয়ে যাবে এবং কমপ্লিট হবে। তাহলে এই জায়গাটা ভারতের সংবিধান রচনা হয়ে গেল। কত সালে কার্যকরী হচ্ছে বললাম প্রথমে, ভারতের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি। এরপর কি হবে, ভারতকে কন্টিনিউ পরিচালনার জন্য কিছু প্ল্যান দরকার। মানে একটা বাড়িতে আমাদের যেন মানে প্রতি মাসে একটা প্ল্যানিং থাকে, যে আমরা এই পারপাসে এত টাকা খরচ করব, কোন পারপাসে, বিভিন্ন হাউস হোল্ড ব্যাপারে, আমাদের বাড়ির বিভিন্ন কাজে আমরা যেমন ভাবে প্ল্যান করি, সেরকম ভাবে একটা কান্ট্রি পরিচালনা করার জন্য কিছু প্ল্যানিং দরকার। সেই প্ল্যানিং এর জন্য প্রথম যে টার্গেট গুলো নেওয়া হয় 1950 সালের 15 অগাস্ট, এটা প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া যে কমিটি বানানো হয়, প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া, প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া, ভারতের প্ল্যানিং কমিশন। দেখো তখন প্রধানমন্ত্রী কে আছেন, পরপর স্টেপ বাই স্টেপ বলে যাবো সব। পন্ডিত জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ফার্স্ট PM। এবং সেই সময় প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন বলো? ভাইস প্রেসিডেন্ট, ইনি ছিলেন প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন।
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট। বাংলাতে লিখতে পারো, আমি ইংলিশে লিখলাম। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রত্যেকেই জানো। তাহলে এই সময় কি তৈরি হচ্ছে? একটা প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। এরপর কি রকম প্ল্যান হবে? এর আগের একটা ঘটনা আছে, 1944 সালে 1944 সাতজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিলে একটা প্ল্যান করেছিল যে ইন্ডিয়ার ডেভেলপমেন্টের পিছনে কোনটা বেশি দায়ী। তো কিভাবে ইন্ডিয়ার আমাদের দেশকে ডেভেলপমেন্ট করতে হবে। ভারত হচ্ছে কি ধরনের দেশ? ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশ। কিছু কান্ট্রি আছে যেগুলো অলরেডি ডেভেলপড, কিছু আন্ডার ডেভেলপড, আর কিছু হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। তো এই ডেভেলপিং কান্ট্রিটাকে ডেভেলপ করার জন্য সাতজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিলে ঠিক করেছিল 1944 সালে। তোমরা দেখবে যারা একটু ডিটেলস পড়েছো, ইন্ডাস্ট্রি একটা পলিসি একটা করে অ্যাড হয়েছে, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এরকম কিছু পলিসি এসেছে। তো তারা ঠিক করে যে প্রথমে কি করতে হবে, আমাদেরকে এগ্রিকালচার ফিল্ডটাকে ডেভেলপ করতে হবে। এগ্রিকালচার ফিল্ডটাকে ডেভেলপ করার জন্য প্রথমে কি করতে হবে, কোন জায়গায় গুরুত্ব দিতে হবে, যে জায়গাগুলোতে চাষবাস ভালো হয়। ভারতের কোথায় চাষবাস সব থেকে ভালো হয়? ইন্ডিয়ান যদি ফিজিক্যাল ফিচার্স দেখো, সবকিছু জানতে হবে। জিওগ্রাফির যদি ফিজিক্যাল ফিচার্স দেখো, এখানে যে নর্দার্ন প্লেন রিজন আছে, উত্তর ভারতের সমভূমি অঞ্চল, এটাকে বলা হয় সমভূমি অঞ্চল। এই সমভূমি রিজিয়নে, এই সমভূমি অঞ্চলে সব থেকে বেশি চাষবাস ভালো হয়, এগ্রিকালচার। কেন ভালো হয়? কারণ এখানে কি পাওয়া যায়? এখানে অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল মানে কি? পলি মাটি। এই পলি মাটিটা কিভাবে জমা হয়? এই পলি মাটিটা হচ্ছে এদিক থেকে ধরো ইন্দাস রিভার গেছে, গঙ্গা এরম করে চলে গেছে, এদিক থেকে ব্রহ্মপুত্র গেছে, ঠিক আছে। তো এইভাবে যে নর্দার্ন প্লেন রিজনের যে রিভার্স গুলো আছে, এই নদীগুলো পাহাড়ের উঁচু থেকে নুড়ি কাকর বালি এগুলো নিয়ে এসে পরে এই সমভূমি অঞ্চলের উপর দিয়ে যখন যায়, তখন এই অ্যালুভিয়াল বা সিল্ট এটা জমা করে, পলিটা জমা হয়, এবং জমা হওয়ার ফলে এই মাটিটা খুব উর্বর হয়ে যায়। ভারতের মোর অ্যাবাউট 46% মাটি হচ্ছে এই অ্যালুভিয়াল সয়েল। তার জন্য এই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর ওয়ার্ল্ড এর সব থেকে এগ্রিকালচার মানে রিচ রিজিয়ন, সব থেকে ভালো চাষবাস হয়। এবং এই জায়গাটাতে যদি আমরা এগ্রিকালচারটা ভালো করতে পারি, শুধুমাত্র এই রিভার ব্যাংক রিজিয়নটার জন্য দেখবে ভারতের জনবসতি প্রথম কিন্তু এখানেই হয়েছিল। তোমরা জানো, যারা হিস্ট্রি একটু জানো, আর্যরা যারা ভারতে এসেছিল, আরিয়ান যে আর্য জাতি, যারা যখন ভারতে আসে তখন এই সপ্ত সিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করেছিল। কারণ ছিল একটাই, যে নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করলে সেখানে নদীর জলটাকে কাজে লাগানো যাবে এবং সেখানে এগ্রিকালচার ডেভেলপ হবে, এগ্রিকালচার করা যাবে। এবং সেই জন্য দেখবে তার পরবর্তী ক্ষেত্রে হিস্ট্রিতে দেখবে যেখানে 16 মহাজনপদ তৈরি হয়েছিল, 16টা মহাজনপদ। সেই 16টা মহাজনপদ এই জায়গাতে ম্যাক্সিমাম প্রত্যেকটা মহাজনপদ, দক্ষিণ ভারতে একটাই মহাজনপদ ছিল যেটার নাম ছিল অসমক, বাকি সমস্ত মহাজনপদ এখানে ছিল। মেন কারণ হচ্ছে ওটাই যে নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করলে সেই জায়গাতে আমরা ওয়াটার রিসোর্সটা ঠিকঠাক পাবো এবং সেই জায়গাতে এগ্রিকালচার ডেভেলপ হবে। তাহলে ভারতকে যদি উন্নত করতে হয়, তাহলে এই এগ্রিকালচার ফিল্ডটাকে কাজে লাগিয়ে সেই এগ্রিকালচার যে প্রোডাক্টস গুলো তৈরি হবে, সেই প্রোডাক্টস গুলোকে ডেভেলপ করে এবং সেই জায়গাতে কি করতে হবে, শিল্পটা তৈরি করতে হবে, সেই এগ্রিকালচার প্রোডাক্টস এর কাজে লাগিয়ে। তাহলে প্রথম যে প্ল্যানিং কমিশনে ঠিক করা হলো যে ফার্স্ট প্ল্যানিং কমিশন হবে, ফার্স্ট এই প্ল্যানিং কমিশনে ঠিক করা হয় যে 5 বছর ধরে ধরে, 5 ইয়ার্স ধরে ধরে একটা করে প্ল্যান করা হবে এবং টার্গেট একটা রাখা হবে, সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য কাজ করতে হবে। তো 5 ইয়ার্স প্ল্যান এটাই যে 5 বছর ধরে ধরে 1951 সাল থেকে প্ল্যানিং করা হয়, 1951 থেকে 1956, 1956 থেকে 61। দেখো খুব সুন্দর করে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা জায়গা কভার করব, যেটা দুটো ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে পুরো কমপ্লিট জায়গাটা দিয়ে দেবো এবং তারপর এমসিকিউ প্র্যাকটিস করবে। 1956, 1956 থেকে 1961, 1961 থেকে 66, অনেকেই জানো এগুলো। তারপর যখন হলো না, তখন 1966 থেকে 69 তখন একটা প্ল্যান হলিডে রাখা হয়, এটাকে বলা হয় প্ল্যান হলিডে। আমরা এই পর্যন্ত এখন প্রথমে পড়ি, তারপর আমরা পরের জায়গাতে যাব। এটা হচ্ছে প্ল্যান হলিডে। হলিডে মানে আমরা প্রত্যেকে জানি, হলিডে মানে ছুটির দিন। তাহলে প্রথমে কি করলো, যে এগ্রিকালচার করব, তারপরে কি ঠিক করলো, যে ইন্ডাস্ট্রি করব, ইন্ডাস্ট্রি মানে শিল্প। তারপর প্ল্যান কি হলো, যে এই দুটোকে একসাথে ব্যালেন্স করার চেষ্টা করা হলো। তাহলে ফার্স্ট প্ল্যানিং কমিশনে কি টার্গেট হলো, এগ্রিকালচার।
সেকেন্ড প্ল্যানিং কমিশনে কি টার্গেট হলো? ইন্ডাস্ট্রি, শিল্প করতে হবে, এগ্রিকালচার প্রোডাক্ট গুলোকে কাজে লাগিয়ে শিল্প তৈরি করতে হবে। এবং তারপর থার্ড 5 ইয়ার্স প্ল্যানে কি করলো? যে ব্যালেন্স আনার চেষ্টা করা হলো। এটা সব দিনেই করা হয়েছে, কিন্তু ব্যালেন্স করতে করতেই শেষ হয়ে গেছে সময়। তো এই ব্যালেন্সটা করার জন্য এই সময়টাতে তারপরে এই যে 61 থেকে 66, এটা এরা ব্যালেন্স করতে আর পারেন। প্রথমে এগ্রিকালচার বিরাট সফলতা, 2.1% টার্গেট রাখা হয়েছিল, 3.6% গ্রোথ, মানে অনেক বেশি গ্রোথ হয়েছিল এগ্রিকালচার। এগ্রিকালচার প্রোডাক্ট, প্রচুর এগ্রিকালচারের সফলতা ভারতের প্রথম 5 ইয়ার্স প্ল্যানে। প্রথম টার্গেট করা হলো যে এগ্রিকালচার করা হবে, এবং এগ্রিকালচারে দারুণ ভাবে সফল হলো ভারতের যে প্ল্যানিং কমিশন ছিল, সেটা দারুণ ভাবে সফলতা হলো ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান। তাহলে প্রথম ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যানের টার্গেট হচ্ছে এগ্রিকালচার। এরকম ভাবে পরস্পর প্রত্যেকটা জিনিস আমি বলে দেবো। 1951 থেকে 56 এই প্ল্যানটাকে বলা হয় হ্যারোড ডোমার মডেল। হ্যারোড ডোমার মডেল, ঠিক আছে। এই ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যানটাকে বলা হয় হ্যারোড ডোমার মডেল। হ্যারোড ডোমার মডেল, এটাকে বলা হয় ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান। টার্গেট টার্গেট রাখা হয়েছিল, টার্গেট ছিল 2.1% অ্যাচিভড, মানে সফলতা ইংলিশে লেখা হচ্ছে, বাংলাতেও লিখতে পারো 3.6%, অ্যাচিভড হচ্ছে 3.6%। বুঝছেন? এটাকে বলা হয় হ্যারোড ডোমার মডেল। প্রথম 5 ইয়ার্স প্ল্যানে টার্গেট হয়েছিল এগ্রিকালচার, সেখানে দারুণভাবে সফল। তারপর হচ্ছে সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যান, যেটা বললাম 1956 থেকে 61। এই সময় ইন্ডাস্ট্রি বা শিল্পটাকে গুরুত্ব দেওয়া হলো। ভারী শিল্প, হেভি ইন্ডাস্ট্রি, ভারী শিল্প, সেই ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়। এটাকে বলা হয় নেহেরু মালহানবিস মডেল, নেহেরু মালহানবিস প্ল্যান, নেহেরু মালহানবিস মালহানবিস নেহেরু মালহানবিস প্ল্যান বা মডেল। এই মডেলটার নাম নেহেরু প্ল্যান মালহানবিস। মালহানবিস কে? প্রশান্ত চন্দ্র মালহানবিস। মালহানবিস কে? প্রশান্ত চন্দ্র, পিসি মালহানবিস। প্রশান্ত চন্দ্র মালহানবিস ছিলেন সেই সময় এই যে প্ল্যান, এই প্ল্যানটা দিয়েছিলেন ইন্ডাস্ট্রি প্ল্যান প্রশান্ত চন্দ্র মালহানবিস। তিনি ভারতরত্ন পেয়েছিলেন। জওহরলাল নেহেরু ভারতরত্ন, আমরা অ্যাওয়ার্ডস নিয়ে পরের ক্লাসে আমরা অ্যাওয়ার্ডস করবো, কারণ স্ট্যাটিক জিকেটাও সাথে সাথে চলতে হবে। এবং সাথে এই যে ইন্ডিয়ার এই জায়গাটা, তার সাথে জিওগ্রাফি, প্রত্যেকটা জায়গা রিলেটেড করে একসাথে পড়ানো হবে। ইম্পর্টেন্ট জায়গাগুলো প্রথম আমি টাচ করব, যাতে করে তোমাদের পড়ার ইন্টারেস্টটা বাড়ে এবং যারা পড়ছো তাদের কাছে ক্লাসটা ঠিকঠাক লাগে। তাহলে ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান কে বললাম হ্যারোড ডোমার মডেল। সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যান, যেটা ভারী শিল্প, হেভি ইন্ডাস্ট্রিজ কে উপর গুরুত্ব করে প্ল্যানটা করা হয়েছিল, সেটাকে বলছে নেহেরু মালহানবিস প্ল্যান। মালহানবিস মিনস প্রশান্ত চন্দ্র মালহানবিস, একজন ভারতরত্ন অ্যাওয়ার্ডই বলতে পারো। র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, খুব দ্রুত দ্রুত ইন্ডাস্ট্রি যাতে উন্নত হয়, তার জন্য কি কি ইন্ডাস্ট্রি? তোমার ধরো রাউরকেল্লা, বোকারো, আমাদের যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ঠিক আছে, এইগুলো তৈরি হয়েছিল। বাংলাতে লিখতে পারো রাউরকেল্লা। কি কি তৈরি হয়েছিল, কোন দেশের অনুপ্রেরণায় তৈরি হয়েছিল, এগুলো কিন্তু পরীক্ষাটা আছে। তাহলে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, যেটা হচ্ছে ওডিশা, কোন স্টেটে আছে? ওডিশা। এটা জার্মানি, কোন স্টেটে, কোন কান্ট্রির অনুপ্রেরণায় তৈরি হয়েছিল? জার্মানি। জার্মানির অনুপ্রেরণায় এই প্ল্যান্ট এটা তৈরি হয়েছিল, রাউরকেল্লা। আর কি কি তৈরি হয়েছিল এই সময়? ওএনজিসি। ওএনজিসির ফুল ফর্ম কি? ওএনজিসির ফুল ফর্ম হচ্ছে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ওএনজিসি। তারপর ধরো এইচইসিএল। এইচইসিএল, এইচইসিএল এর ফুল ফর্ম হচ্ছে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড। এগুলো অতটা ডিটেলস লাগবে না, ওএনজিসি টা লাগবে। এগুলো আমি কয়েকটা ইন্ডিয়ার যে ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন আছে, যেমন ভেল আছে, বিএইচইএল, তারপর ওএনজিসি, ওএনজিসির সদর দপ্তর, এগুলো প্রত্যেকটার ম্যাক্সিমাম সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি।
তো এগুলো নিয়ে আরো পরে স্ট্যাটিকের ক্লাস করব। তো এইগুলো তৈরি হয়েছিল ওএনজিসি। তারপর ভিলাই স্টিল প্ল্যান্ট, ভিলাই, ছত্তিশগড়ের ভিলাই, ভিলাই স্টিল প্ল্যান্ট, এগুলো কিন্তু তৈরি হয়েছে। ভিলাই স্টিল প্ল্যান্ট এগুলো তৈরি হয়েছিল। এটা হচ্ছে তোমার কোন দেশের অনুপ্রেরণায় তৈরি হয়? এটা হচ্ছে রাশিয়া, রাশিয়ার অনুপ্রেরণায় তৈরি হয়েছিল। রাশিয়া হচ্ছে আমাদের এরিয়া ওয়াইজ সব থেকে লার্জেস্ট কান্ট্রি। রাশিয়ার ক্যাপিটাল কোথায়? মস্কো। তাহলে সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানের টার্গেট হলো হেভি ইন্ডাস্ট্রিজ, শিল্পটাকে কাজে লাগায়, এগ্রিকালচার প্রোডাক্ট, ভারতের কি যে ধরো কটন প্রোডাকশন, জুট প্রোডাকশন, এগুলো খুব ভালোভাবে হয়। জুট প্রোডাকশনে মানে ইন্ডিয়া হচ্ছে ফার্স্ট। তো এরকম তোমার দক্ষিণ ভারতে এই জায়গাগুলোতে যদি দেখো, গুজরাট, মহারাষ্ট্র, হ্যাঁ, আহমেদাবাদ, যে রিজিয়ন গুলো আছে, এখানে কটন প্রচুর মিল আছে। এখানে কটন মিল তৈরি হওয়ার পিছনে কারণ কি? এখানে কটন প্রোডাকশন সব থেকে বেশি হয়। এবং কটন প্রোডাকশন বেশি হয় কারণ এখানে কি ব্ল্যাক সয়েল পাওয়া যায়। আমরা প্রত্যেকেই জানি যে ব্ল্যাক সয়েলে সব থেকে ভালো কটন প্রোডাকশন হয়। এবং সেই টার্গেটটা প্ল্যানিং ওয়াইজ হয়েছিল। কিন্তু তারপরে কি হলো, যে ইন্ডাস্ট্রি গুলো তৈরি হলো, ইন্ডাস্ট্রি গুলো কার্যকরী হতে একটু সময় লেগে গেছিল। এগুলো প্রত্যেকটা 1957-58 সালে তৈরি হয়, ঠিক আছে। তো তারপর আরো কয়েকটা প্রজেক্ট চালু হয়েছিল, যে প্রজেক্ট গুলো হচ্ছে লিখে রাখো, মাল্টিপারপাস প্রজেক্ট কিছু। এই সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানে কিছু প্রজেক্ট, যেমন ধরো তোমার আহ নামটা বলছি, মাল্টিপারপাস প্রজেক্টের বলতে ভাকরা নাঙ্গাল, ভাকরা নাঙ্গাল ড্যাম, এটা পরীক্ষাতে খুব আছে। ভাকরা নাঙ্গাল, এটা কোন রিভারের ওপর? সুতলেজ বা শতদ্রু রিভার, বাংলাতে যেটাকে বলা হয় শতদ্রু। খুব ইম্পর্টেন্ট ট্রিবিউটারি অফ ইন্দাস রিভার। সিন্ধু নদের ইম্পর্টেন্ট ট্রিবিউটারি কি কি আছে? আমরা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি গুলো বলে দিচ্ছি একবার: ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস এন্ড সুতলেজ। এগুলো হচ্ছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি: ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস এন্ড সুতলেজ বা শতদ্রু, সতলুজ। এগুলো হচ্ছে সুতলেজ রিভারের উপর ভাকরা নাঙ্গাল ড্যাম। এই ড্যামটার উপর বেশ করে রাজস্থান, রাজস্থান যে স্টেট আছে আমাদের, বেশিরভাগ চাষবাস কিন্তু এই ভাকরা নাঙ্গাল ড্যাম থেকে তাকে কাজে লাগিয়ে করা হয়। তারপর আরেকটা ইম্পর্টেন্ট মাল্টিপারপাস প্রজেক্ট এই সময় হয়েছিল, যেটা হচ্ছে নাগার্জুনা সাগর ড্যাম। নাগার্জুনা, প্রত্যেকেই জানি আমরা নাগার্জুনা সাগর, বাংলাতে লিখতে পারো নাগার্জুন সাগর, নাগার্জুন সাগর ড্যাম। এটা কোন স্টেটে আছে? এটা হচ্ছে কোন রিভারের উপর? প্রথমে বলো। কৃষ্ণা রিভার, কৃষ্ণা রিভারের উপর এই যে প্রজেক্ট, যেটা নাগার্জুন সাগর ড্যাম, কৃষ্ণা রিভারের উপর। এই ড্যামটা হচ্ছে কৃষ্ণা রিভারের উপর। বলতো সেখান থেকে রিলেটেড কোয়েশ্চেন, কৃষ্ণা রিভার কোথা থেকে ফর্ম হয়েছে, কোথা থেকে তৈরি হয়েছে? ওয়েস্টার্ন ঘাট মাউন্টেনের একটা পার্ট। ওয়েস্টার্ন ঘাট, তোমরা জানো যে এই যে ম্যাপটা দেখো, সবসময় ম্যাপ ওয়াইজ পড়তে হয়। এদিকে রয়েছে প্রায় ওয়েস্টার্ন ঘাট পুরো একদম টানা, ঠিক আছে। এখানে একটা পার্ট হচ্ছে মহাবালেশ্বর হিল, মহাবাল হিল থেকে কৃষ্ণা রিভার তৈরি হয়েছে। মহাবালেশ্বর, মহাবালেশ্বর পাহাড়। এবং এইদিকে বয়ে গেছে, কোন দিকে গেছে? বে অফ বেঙ্গল। সাউথ ইন্ডিয়ার মোস্ট অফ দ্য রিভার্স হচ্ছে কি? সব মোস্ট অফ দ্য রিভার হচ্ছে ইস্ট ফ্লোয়িং, পূর্ব দিকে বয়ে গেছে। মোস্ট অফ দ্য রিভার্স কোন দিকে গেছে বয়ে? ইস্ট ফ্লোয়িং রিভার। এবং ইস্ট ফ্লোয়িং রিভার, ইস্ট ফ্লোয়িং রিভার, প্রত্যেকটাই ইস্ট ফ্লোয়িং রিভার। শুধুমাত্র দুটো রিভার আমরা মেনলি ধরে রাখি ওয়েস্ট ফ্লোয়িং রিভার, যেটা হচ্ছে নর্মদা এবং তাপি। এই মহাবালেশ্বর হিল থেকে কৃষ্ণা রিভার তৈরি হয়েছে। কৃষ্ণার ইম্পর্টেন্ট ট্রিবিউটারি মনে রাখবে তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা পরীক্ষাতে খুব ফেভারিট কোয়েশ্চেন এটা। তুঙ্গভদ্রা হচ্ছে কার উপনদী? কৃষ্ণা রিভার। তাহলে কৃষ্ণা রিভারের উপর যে ড্যামটা বললাম নাগার্জুনা কৃষ্ণা, এরকম ভাবে মনে রাখতে হবে, নাগার্জুনা কৃষ্ণা। তো নাগার্জুনা সাগর যে ড্যামটা, এটা তৈরি হয়েছিল এই সময়। এরপর হচ্ছে হীরাকুন্দ ড্যাম, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হীরাকুন্দ ড্যাম এই সময় তৈরি হয়েছিল। হীরাকুন্দ ড্যাম, এই হীরাকুন্দ ড্যামটা হচ্ছে কোন রিভারের উপর? মহানদী, মহানদী রিভার।
মহানদী রিভারের উপর হীরাকুন্ড ড্যাম তৈরি হয়েছিল। তাহলে এই সময় এই ড্যামগুলো তৈরি হওয়ার পিছনে কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিটাকে আরো ডেভেলপ করা, ইন্ডাস্ট্রিটাকে কি আরো ডেভেলপ করা। ঠিক আছে, এরপর হচ্ছে যে দুটো তো প্ল্যান হয়ে গেল, 51 থেকে 56, 56 থেকে 61। এরপর 1966, ওই সময়টায় 1961 to 66, এটা হচ্ছে থার্ড 5 ইয়ার্স প্ল্যান। দেখো জওহরলাল নেহেরু প্রেসিডেন্ট ছিল, ওই প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু, তার সাথে ওই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1962 অব্দি, 1950 থেকে 62 এই সময়টা ওনারাই ছিলেন। ঠিক আছে, কি বললাম, ডক্টর জওহরলাল নেহেরু আর আমাদের যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছেন প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক ব্যক্তি। ফার্স্ট ভারতরত্ন পুরস্কার কে কে পেয়েছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী আর সিভি রমন। ভারত আমাদের প্রথম যিনি সায়েন্টিস্ট যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, আমরা জানি যে 1930 সালে সিভি রমন মিন্স চন্দ্রশেখর ভেঙ্কট রমন, প্রথম সায়েন্টিস্ট যিনি ফিজিক্স এর উপর পদার্থবিদ্যায় প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি আবার প্রথম ভারতরত্ন প্রাপক 1954 সাল, ভারতরত্ন 1954 সাল থেকে দেওয়া হয়, এবং সেই বছরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনও ভারতরত্ন পেয়েছিলেন। এই জওহরলাল নেহেরু এন্ড ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1962 পর্যন্ত এনারা ছিলেন, এবং 1962 থেকে 67 এই সময়টায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রেসিডেন্ট হয়ে গেছিলেন। ঠিক আছে, এই সময় প্রেসিডেন্ট হয়েছিলেন 1962 থেকে 67। এরপর দুটো ঘটনা ঘটে যাচ্ছে, তার জন্য ভারতের ইকোনমিক অবস্থা অনেকটা কইয়া হয়ে যায়, মানে কন্ট্রোলের অভার মানে কন্ট্রোল আর করা যায়নি। যে সময় 1962 সালে আর 1965 সালে দুটো যুদ্ধ হয়, একটা চায়না ওয়ার, একটা পাকিস্তান ওয়ার। ঠিক আছে, চায়নার সাথে যুদ্ধ হয় 1962 সালে, চায়না ওয়ার, পাকিস্তান ওয়ার, পাক ওয়ার। তাই যুদ্ধ হলে বুঝতেই পারছো অর্থনৈতিক অবস্থা এমনিতেই একটু ডাউনফল হবে, যুদ্ধ হলে ইকোনমিক কন্ডিশন নরমালি ডাউন হবে। ঠিক আছে, গেটটা লাগিয়ে দিই, দাঁড়াও। ইকোনমিক কন্ডিশন অটোমেটিক্যালি ডাউনফল হবে, তো সেই সময়টাতে ভারতের অর্থনীতি সেভাবে কিন্তু কন্ট্রোল করা যায়নি। তাহলে এই যে যুদ্ধগুলো হয়ে গেল, তাহলে যে টার্গেট রাখা হয়েছিল ব্যালেন্স করার চেষ্টা করব, এখানে ধরো টার্গেট ছিল সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানে, যে টার্গেট ছিল সেটা অ্যাচিভ হয়নি। কত টার্গেট ছিল? টার্গেট ছিল, লিখে রাখো, সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানে, অ্যাকচুয়ালি এটা লেখার দরকার নেই, ছেড়ে দাও, ওই টার্গেট গুলো মনে রেখে আসে না পরীক্ষাতে কখন, ওগুলো আসবে না। থার্ড 5 ইয়ার্স প্ল্যানে যেটা টার্গেট করেছিল সেটা তো অ্যাচিভ মানে ব্যালেন্স করার চেষ্টা করলো, হলোই না। এরপর 1966 থেকে এই থার্ড 5 ইয়ার্স প্ল্যান আরেকটা জিনিস মনে রাখবে, এখানে একটা মোটো না হয়, সেলফ রিলায়েন্ট, বাংলা বলে দিচ্ছি, সেলফ রিলায়েন্ট এন্ড, এটা হচ্ছে, এটা এখানে একটা মোটো বলতে পারো, সেলফ রিলায়েন্ট এন্ড সেলফ জেনারেটিং। এখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম আছে, মানে একটা মোটো আছে, আত্মনির্ভর ভারত, মানে অন্য কোনো কান্ট্রির সাথে নির্ভর হতে হবে না। সেলফ রিলায়েন্ট মানে আত্মনির্ভর, আত্মবিশ্বাসী, যে তুমি যখন নিজেই পড়া শুরু করবে দেখবে তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে, নিজে না করলে কনফিডেন্স আসে না। কনফিডেন্স, রিলায়েন্স ওয়ার্ডটা রিলায়েন্স থেকে এসছে, রিলায়েন্স মানে বিশ্বাস, রিলায়েন্ট, সেলফ রিলায়েন্ট মানে আত্মবিশ্বাসী, মানে নিজের উপর, জেনারেটিং নিজে নিজে উৎপাদন করা, নিজে নিজে প্রডিউস করব, এবং এই ধরনের একটা মনোভাব নিয়ে থার্ড 5 ইয়ার্স প্ল্যানে টার্গেট করা হয়েছিল, কিন্তু সফল হয়নি এই দুটো যুদ্ধের কারণে। সেটা প্ল্যানগুলো সব ভেঙে যায়। এরপর 1966 সাল হয়ে গেল, এখানে বলবে প্ল্যান হলিডে। দেখো গল্পের মতো করে প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে, এই গল্পটা যদি তুমি কাউকে বলতে পারো তাহলে সেটা মনে থাকবে।
ঠিক আছে, প্ল্যান ওয়াইজ পরপর ইন্ডিয়ান ইকোনমিক সিস্টেম পরপর কি হলো। তো সেইভাবে এই যে ইকোনমিক সিস্টেমটা, আমার প্রথমে বলবো যে ইকোনমিটা কি জিনিস। এটা আমাদের যে প্রথমে তোমাদেরকে বলছিলাম যে হাউস হোল্ড ম্যানেজমেন্ট, আমাদের বাড়ির যা কিছু নিড বা নেসেসারি আছে, কিছু বেসিক নিডস আছে, কিছু নন বেসিক নিডস আছে। বেসিক নিডস কোনগুলো? যেমন খাওয়া পড়া বাঁচা, এগুলো হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান, এটা হচ্ছে আমাদের বেসিক নিডস এর মধ্যে পড়ে। কিছু নন বেসিক নিডস আছে যে আমাদের এক্সট্রা আরো কিছু দরকার, যেমন কোথাও একটু তুমি ঘুরতে যাবে, আরো কিছু এক্সট্রা লাক্সারিয়াস কিছু, সেগুলো নন বেসিক মধ্যে পড়ে। এই নিডস গুলোকে ফুলফিল করার জন্য আমাদের একটা ম্যানেজমেন্ট লাগে। এই হাউস হোল্ড ম্যানেজমেন্টটাকে বলা হয় ইকোনমিক সিস্টেম। ইকোনমিক সিস্টেম, ইকোনমিটা হচ্ছে সিস্টেম, ইকোনমিক্সটা হচ্ছে তোমার এই টপিক, এইগুলোকে নিয়ে ডিসকাস করে তাকে সেই সাবজেক্টটাকে ইকোনমিক্স বলা হয়। তাহলে হাউস হোল্ড ম্যানেজমেন্ট, আমাদের যতটা তোমার ধরো মান্থলি 20,000 টাকা ইনকাম আছে, সেই ইনকামটাকে ঠিকঠাক ভাবে ম্যানেজমেন্ট করাটাকে ইকোনমি বলা হয়। তাহলে ইকোনমি হচ্ছে বেসিক জিনিস। সব গল্পের মতো মনে থাকবে, কোনো সাবজেক্ট তুমি আগে পড়েছো বা পড়োনি, কোনটা ডিফিকাল্ট লাগে এখানে কোনো ম্যাটার করে না। কম্পিটিটিভ ফিল্ডে এসে তোমাকে প্রতিটা সাবজেক্ট পড়তে হবে, প্রত্যেকটা সাবজেক্ট সহজ করে বুঝতে হবে। যে সাবজেক্টটা তোমার কাছে ডিফিকাল্ট লাগছে তার মানে সেই সাবজেক্টটা তোমার মধ্যে সেরকম ভাবে পড়া হয়নি। দেখবে স্কুল লাইফেও তোমাদের যে সাবজেক্টটা ডিফিকাল্ট লাগতো বা যে সাবজেক্টটা পড়তে ভালো লাগতো না, তার মানে হচ্ছে সেই সাবজেক্টের টিচার কেউ তোমাকে ভালো লাগতো না, তার পড়ানো তোমার ভালো লাগতো না। তার মানে কি তোমাকে যে গাইডেন্স তুমি পাচ্ছ সেটা ঠিকঠাক করে তুমি যদি বুঝতে না পারো, সেই টপিকটা যদি ঠিকঠাক না বুঝতে পারো, তোমার মধ্যে ল্যাক থাকবে, অভাব থাকবে, তুমি ঠিকঠাক ভাবে টপিকটা ক্লিয়ার করতে পারবে না। তার মানে বুঝে বুঝে পড়ো, রেগুলার বেসিসে পড়ো, লংজিভিটি মানে পড়ার মধ্যে রিদিম থাকবে, এবং রেগুলার বেসিসে পড়াটা কিন্তু এখানে লাগবে। মানে কোনো কাজ পড়ে গেল যে আজকে পড়া হবে না এরকমটা নয়, তার আগে সেদিন কাজ থাকবে, সেদিন সকালে পড়ে তোমাকে কাজে বেরোতে হবে। যে কাজে যাও, বিয়ে বাড়ি যাও আর ঘুরতে যাও, তো প্ল্যানিং করে করে পড়ো। তো ইকোনমি বললাম কি, আমাদের যে হাউস হোল্ড ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ইকোনমি বলা হয়। এরপর ব্যাপারটা হচ্ছে আমাদের যে ইকোনমিক্স, ভারতের অর্থনীতি, একটু অর্থনীতি নিয়ে আলোচনা করি, বুঝতে পারবে, সুবিধা হবে। প্রত্যেকটা গল্পের মতো করে আমি ক্লাসে ডিসকাস করি, যারা আমার ক্লাস আগে করেছে তারা প্রত্যেকেই দেখেছে যে জিনিসগুলোকে কিভাবে সুন্দর করে মনে রাখতে পারবে। দেখো, এরপর ব্যাপারটা বলছি যেটা হচ্ছে ইকোনমিক্স, প্রত্যেকটা সাবজেক্ট লিঙ্ক আছে একটার সাথে সাথে। যেমন জিওগ্রাফির সাথে কিছু জিনিস বলছিলাম, হিস্ট্রি কিছু অ্যাড করে বলছিলাম। ইকোনমি সিস্টেমটা ইকোনমিয়া ওয়ার্ড থেকে এসেছে, এত কিছু লাগবে না, তাও একটু বলে রাখছি। এই ওয়ার্ডটা থেকে এসেছে, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। ইংলিশের বেশিরভাগ ওয়ার্ড দেখবে ল্যাটিন বা গ্রিক থেকে এসেছে। কি বললাম? ল্যাটিন বা গ্রিক থেকে এসেছে। কারণ কি বলতো, প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা শব্দের উৎপত্তি হচ্ছে, কি বললাম, বেশিরভাগ শব্দ ল্যাটিন বা গ্রিক। তোমরা জানো যে দুটো ল্যাঙ্গুয়েজের কথা, একটা হচ্ছে ল্যাটিন, একটা সংস্কৃত। এই ল্যাঙ্গুয়েজ গুলোকে ডেড ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় বলতো? কারণ এই ল্যাঙ্গুয়েজ গুলো দেখবে স্পোকেন হয় না, কেউ কথা বলে না। এই ল্যাঙ্গুয়েজ গুলো সবসময় ট্রান্সলেট করে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়, তারপর সেটাকে ইউজ করা হয়। এগুলো আমরা যে ইংলিশ পড়ি, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। ব্রিটিশ ইংলিশ মিনস এটা এই ব্রিটেন, ব্রিটেন থেকে ব্রিটিশ ওয়ার্ডটা আসছে অ্যাডজেক্টিভ ফর্ম। তো ব্রিটেন থেকে ব্রিটিশ ওয়ার্ডটা আসছে, এটা ইংল্যান্ডের হিস্ট্রি। ইংল্যান্ডে কি হয়েছিল, ইংল্যান্ডের মানুষজন একটা সময় দেখলো যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, তাহলে শিক্ষা দীক্ষা উন্নত করার জন্য ল্যাটিন থেকে ট্রান্সলেট করলো ইংলিশ। তাহলে দেখি মোস্ট অফ দা ওয়ার্ড ল্যাটিন থেকে ইংলিশে এসছে, কোনোটা গ্রিক থেকে আবার ইংলিশে এসছে। ভারত যেমন 200 বছর শাসন হয়েছে ব্রিটিশদের দ্বারা, ব্রিটেন বা ইংল্যান্ড 200 বছর নয়, হাজার হাজার বছর শাসিত হয়েছে। ঠিক আছে, যেখানে সব দিন ইংল্যান্ডের দ্বীপটা, এই কান্ট্রিটা সব দিন শাসন হয়েছে বিভিন্ন প্রতিবেশী দেশের দ্বারা। তো এই ঘটনা, এরকম অনেক হিস্ট্রি আছে যেগুলো পড়লে তুমি আরো ইন্টারেস্টিং হবে টপিক গুলো। দেখো, ভারতের অর্থনীতি হচ্ছে মিশ্র অর্থনীতি, যেটা হচ্ছে মিক্সড ইকোনমি। কোশ্চেন আসে তো এখান থেকে যে ভারতের অর্থনীতি কি ধরনের অর্থনীতি, মিক্সড ইকোনমি, যেখানে কি ইন্ডাস্ট্রি সেক্টর, এগ্রিকালচার সেক্টর দুটোকে দেখবে গুরুত্ব দিয়ে কাজ করা হয়। এবং এই কারণে বলতে পারো ইন্ডিয়ার অর্থনীতি হচ্ছে মিশ্র অর্থনীতি। ইন্ডিয়া কি ধরনের কান্ট্রি? ডেভেলপিং কান্ট্রি। তাহলে কি কি ধরনের কান্ট্রি হয়? ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপড কান্ট্রি, আন্ডার ডেভেলপড কান্ট্রি, আরেকটা হচ্ছে
ডেভেলপড কান্ট্রি। তো ইন্ডিয়া হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো উন্নয়নশীল দেশ। ভারতের অর্থনীতির জনক কাকে বলা হয়? দ্য ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স। বলো যারা জানো। ভারতের অর্থনীতির জনক কাকে বলা হয়? মনে রাখবে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে ভারতের অর্থনীতির জনক বলা হয়। অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স। ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স। অ্যাডাম স্মিথকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স। ভারতের আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? আধুনিক অর্থনীতির জনক। আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? লিখে রাখবে জে এম কিনস। KEYNES। KEYNES। আধুনিক অর্থনীতির জনক। আসো আসো আসো, তোমাদের কথাই ভাবছিলাম। বসো বসো। কোথাও গেছিলে নাকি? দেখো, অনেকটা পড়ানো হয়েছে, রেকর্ডিং পেয়ে যাবে, ক্লাসটা বাড়িতে করবে। আমরা ইকোনমিক্স বলছিলাম যে হাউস হোল্ড ম্যানেজমেন্ট, আমাদের বাড়ির যে হাউস হোল্ড ম্যানেজটাকে সেটাকে আমরা ইকোনমিক্স বলতে পারি, ইকোনমি বলতে পারি। আধুনিক অর্থনীতির জনক বললাম জে এম কেন্স। ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের লেখা একটা বই আছে, যে বইটা পরীক্ষাতে আসে, ওয়েলথ অফ নেশন। ওয়েলথ অফ নেশন। ওয়েলথ অফ নেশন, এই বইটি কার লেখা? অ্যাডাম স্মিথের লেখা। অ্যাডাম স্মিথের লেখা বইটি হলো ওয়েলথ অফ নেশন। বইটার নাম অনেক বড় আছে, সেটা দরকার নেই, যেটুকু পরীক্ষাতে আসছে আমরা সেটুকু পড়বো। কম্পিটিটিভ মানে হচ্ছে যেটা দরকার সেটা পড়তে হবে। বাড়তি বেশি পড়ে তুমি মাথাটা খারাপ করবে, এবং দেখবে পরীক্ষার হলে বেশি একটা টপিকের উপর বেশি করে লাভ নেই। বেশি ডিটেলস পরে পড়বে। শুরুতে দেখবে আমি ইংলিশের যে প্র্যাকটিস সেটটা আজকে করাবো, যেখানে প্র্যাকটিস সেটের মধ্যে সিম্পল জিনিসগুলোকে প্রথমে তুলে ধরা হয়েছে। যখনই কোনো রুল শিখবে তখন সহজ এক্সাম্পল দিয়ে শিখতে হবে, তাহলে সেটা মনে থাকবে। তাহলে দেখো, এটা তো হয়ে গেল। ভারতের অর্থনীতি কি ধরনের? মিশ্র অর্থনীতি। ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার দুটো সেক্টর গুরুত্ব দেওয়া হয়। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের লেখা বইয়ের নাম ওয়েলথ অফ নেশন। আধুনিক অর্থনীতির জনক জে এম কেন্স। ভারতীয় কি ধরনের কান্ট্রি? ডেভেলপিং কান্ট্রি। ভারতের অর্থনীতির প্রথম নোবেল প্রাপক কাকে বলা হয়? কে পেয়েছিলেন বলতো? প্রথম নোবেল প্রাইজ প্রাপক ভারতের অর্থনীতিতে, পরীক্ষায় কোয়েশ্চেন আসবে আসবে, ডক্টর অমর্ত্য সেন। ডক্টর অমর্ত্য সেন। ডক্টর অমর্ত্য সেন হচ্ছে ভারতের প্রথম নোবেল প্রাপক। 1998 সাল। 1998 সালে ভারতের অর্থনীতি প্রথম নোবেল পেয়েছিলেন, এবং যে বইটার জন্য পেয়েছিলেন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, এই বইটার জন্য পেয়েছিলেন। বলবে ওনার লেখা ইম্পর্টেন্ট বুকস, কয়েকটা বইয়ের নাম আছে। পভার্টি অ্যান্ড ফেমাইন। পভার্টি অ্যান্ড ফেমাইন। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। এগুলোকে বাংলা হবে না বাবা, এগুলো প্রপার নাও, যেটা নাম সেটাই নাম। দ্য পভার্টি অ্যান্ড ফেমাইন, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। যারা অনলাইন করছো বুঝতে অসুবিধা হলে আমাকে, যে জায়গাটা প্রবলেম হচ্ছে বলবে, হোয়াটসঅ্যাপ করবে, টেক্সট করবে, যে কোনো সময় বলবে, ঠিক আছে, বা ফোনও করতে পারো দরকারে বুঝতে অসুবিধা হলে। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, পভার্টি অ্যান্ড ফেমাইন, ডেভেলপমেন্ট এন্ড ফ্রিডম, কার লেখা? ডক্টর অমর্ত্য সেন, এবং এই বইটার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আচ্ছা, ভারতের প্রথম নোবেল প্রাইজ কে পেয়েছিল বলতে পারবে? হুম হুম রবীন্দ্রনাথ ঠাকুর। কোন ফিল্ডে পেয়েছিল? কোন ফিল্ডে, মানে কোন ফিল্ডে দেওয়া হয়? ধরো 6টা ফিল্ডে দেওয়া হয়। লিটারেচার, মেডিসিন, ফিজিক্স, কেমিস্ট্রি, পিস, শান্তিতে দেওয়া হয়। পদার্থবিদ্যায়, ফিজিক্স মানে কি, পদার্থবিদ্যা, রসায়নে দেওয়া হয়, মেডিসিনে দেওয়া হয়, তারপর ধরো তোমার শান্তিতে দেওয়া হয়। কোনটাতে পেয়েছিল? লিটারেচার। লিটারেচার মানে সাহিত্য। সাহিত্যে নোবেল প্রথম। গীতাঞ্জলি সাহিত্য না, সাহিত্যিক কাজ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি সাহিত্যের লোক? কিসে পাবে? সাহিত্যে পাবে। তাহলে আমরা প্ল্যানিং কমিশন এখানে দেখছিলাম যে এখানে ইকোনমিক সিস্টেম, হাউস হোল্ড ম্যানেজটাকে ইকোনমিক বলা হয়। এত বড় একটা দেশ চালাতে গুলো তো প্ল্যানিং দরকার, তার জন্য ইকোনমিক প্ল্যান।
এবং ইকোনমিক প্ল্যানটা কখন নিয়ে আসা হয়েছিল? 15 আগস্ট, বারবার রিপিট করবে, তত মনে থাকবে। 1950 সাল, 1950 সালের 15 আগস্ট 5 ইয়ার্স প্ল্যান, পঞ্চবার্ষিক পরিকল্পনার প্ল্যানিং করা হয় এবং 1951 থেকে চালু হয়, 1951 থেকে। এবং 3টে প্ল্যান আমরা অলরেডি পড়লাম। এবং থার্ড প্ল্যানে কি হয় পর পর গল্পের মতো মনে রাখো, আরো ডিটেলসে পরের ক্লাসে যাব। এরপর হচ্ছে 1966 থেকে 69 হলো ভারতের অর্থনীতিতে একটা প্ল্যান হলিডে নিয়ে আসা হলো, কারণ এখানে আর পাচ্ছে না কন্ট্রোল করতে, ভারতীয় সরকার আর পাচ্ছে না যে যেখানে যে প্ল্যানটাকে কন্টিনিউ করতে, নতুন কোনো প্ল্যান নিয়ে আসতে, টার্গেট রাখতে, নতুন কোনো টার্গেট রাখতে আর পারছে না। এবং তারপর 1969 এখানে নতুন প্ল্যান আসছে, যেটাকে বলছে 4th 5 ইয়ার্স প্ল্যান। 4th 5 ইয়ার প্ল্যান, যেটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা। চতুর্থ 5 ইয়ার্স প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আসা হচ্ছে। এবার এই সময় প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, ইন্দিরা গান্ধী হচ্ছে প্রধানমন্ত্রী। আরেকটা জিনিস তোমাদেরকে বলা হলো না, যেটা হচ্ছে এই থার্ড 5 ইয়ার্স সময় যখন 1966 থেকে 69 ছুটি নিয়েছিল, এই সময় একটা বিরাট ঘটনা ঘটেছিল ইন্ডাস্ট্রিতে, এই এগ্রিকালচার, যেটা 66 থেকে 67 সময় একটা রিভলিউশন হয়, যে রিভলিউশনটার নাম হচ্ছে গ্রিন রিভলিউশন, সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হয়েছিল 1966 থেকে 67। কারণ হচ্ছে কি, ভারতে দেখছে যে এগ্রিকালচারটাকে ডেভেলপ করতে হবে, রেগুলার বেসিসে তোমাকে এগ্রিকালচার যদি তুমি ডেভেলপ না করো তাহলে কিন্তু ভারতের উন্নতি হবে না। এই সবুজ বিপ্লব, রিভলিউশন মানে কি, নতুন কিছু শুরু হওয়া। তাহলে গ্রিন রিভলিউশন হচ্ছে ওই সময় যে প্ল্যানটা করেছিল, গ্রিন রিভলিউশনের ফাদার বলা হয় কাকে? হ্যাঁ, ভারতের ফাদার হচ্ছে এম এস স্বামীনাথন, স্বামীনাথন। এবং নরম্যান বোরলগ, ওয়ার্ল্ডের নরম্যান বোরলগ হচ্ছেন আমাদের বিশ্বের সবুজ বিপ্লবের জনক। নরম্যান বোরলগ, বাংলাতে লিখবে বোরলগ, নরম্যান বোরলগ বাংলাতে লিখবে। এম এস স্বামীনাথন হচ্ছেন ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন। এরপর কিসের জন্য এটা করা হয়েছিল? হাই ইল্ডিং বীজ, উচ্চ ফলনশীল, হাই ইল্ডিং যে বীজ আছে, সিডস, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করতে হবে যাতে বেশি হয়। এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে নর্দার্ন প্লেন রিজিয়ন, উত্তর ভারতের সমভূমি অঞ্চল, সেই সমভূমি অঞ্চলটাতে ধরো সব থেকে বেশি চাষবাস হচ্ছে এই জায়গাটাতে। তো এই জায়গাটায় উচ্চ ফলনশীল বীজের যদি ব্যবহার করা হয়, বিশেষ করে হুইট, গম চাষের উপর জোর দেওয়া হয়েছিল। এবং এই নরম্যান বোরলগ এটা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে এই কাজটা করেছিল। এবং নরম্যান বোরলগ দেখবে একটা অ্যাওয়ার্ড আছে, নরম্যান বোরলগ অ্যাওয়ার্ড বলা হবে যে কোন ফিল্ডে দেওয়া হয়, উত্তর হবে এগ্রিকালচার ফিল্ডে। এগ্রিকালচার ফিল্ডের একটা অ্যাওয়ার্ড তৈরি করা হয়েছে ওনার নামে, নরম্যান বোরলগ অ্যাওয়ার্ড। নরম্যান বোরলগ নিজেও নোবেল প্রাইজ পেয়েছেন। নরম্যান বোরলগ 1970 সালে নোবেল প্রাইজ পেয়েছেন, এটা তিনি পিসের উপর পেয়েছিলেন, পিস, শান্তির উপর। 1970 সালে নরম্যান বোরলগ শান্তির উপর নোবেল প্রাইজ পেয়েছিলেন। নরম্যান বোরলগ অ্যাওয়ার্ড আছে, যে অ্যাওয়ার্ডটা কি এগ্রিকালচার ফিল্ডে দেওয়া হয়। এবং এই জায়গাটায় উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে যাতে এই রিভলিউশনটা নিয়ে আসা হলো, গ্রিন রিভলিউশন। এটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তী ক্ষেত্রে আমরা রিভলিউশন নিয়ে একটা ক্লাস করব, যেখানে হোয়াইট রিভলিউশন, ব্লু রিভলিউশন, ইয়েলো রিভলিউশন, প্রত্যেকটার উপর আলাদা আলাদা করে বলবো। সবকিছু একসাথে বললে কোনো টপিকে শেষ হবে না। এরপর দেখো, আমরা ফোর্থ প্ল্যান করছিলাম। তাহলে কি বলছি, ফোর্থ প্ল্যানে এই সময় কি হয়েছে, প্রধানমন্ত্রী আমাদের চেঞ্জ হয়েছে, যেখানে জওহরলাল নেহরু আর প্রধানমন্ত্রী নেই। যেখানে আমরা দেখছি যে বিভিন্ন এর আগে যে প্ল্যান হয়েছিল সবগুলোতে একটা ফেলিওর এসেছে। পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, চায়নার সাথে যুদ্ধ হয়েছে, এর ফলে কি ভারতের অর্থনৈতিক অবস্থা পুরো ডাউন হয়ে গেছে। এবং তার জন্য এখানে বিভিন্ন রিসোর্সের অভাব রয়েছে, ল্যাক অফ রিসোর্সেস। রিসোর্স মিনস, রিসোর্স মানে সম্পদ। যে যুদ্ধ করার জন্য তো টাকা লাগবে, ধরো পাকিস্তানের কাছে ধরো যুদ্ধ করার জন্য, পারমাণবিক বোমা বানানোর জন্য যদি রিসোর্স না থাকে, তাহলে এটাকে কি বলবো আমরা, ল্যাক অফ রিসোর্সেস। এবং গ্রিন রিভলিউশনের পর 4th 5 ইয়ার্স প্ল্যানে আমরা দেখলাম একটা স্টেবিলিটি আনার চেষ্টা করলো এগ্রিকালচার ফিল্ডে, অ্যাকচুয়াল গ্রোথ
আর টার্গেট গ্রোথ মোটামুটি 5.6% একটা টার্গেট রাখা হয়েছিল টার্গেট, কিন্তু 3.8% বা 6% এরকমই হবে। 3.6% বা 3%, 3.3% এটা হচ্ছে অ্যাচিভড, মানে টার্গেট অ্যাচিভ হলো না। 4-5 ইয়ার্স প্ল্যানও টার্গেট অ্যাচিভ হলো না। এখানে অনেকগুলো ঘটনা আছে, সেইগুলো অতটা ডিটেলস আমরা এখন যাচ্ছি না। 4-5 ইয়ার্স প্ল্যানে এই প্ল্যানটাও কিন্তু ফেল হয়ে গেল। তারপর যে প্ল্যানটা এলো, যেটা হচ্ছে 5th 5 ইয়ার প্ল্যান। আমরা একটু আজকের ক্লাসটা একটু মানে করব, অতটা অ্যাডভান্সে যাব না। 5th 5 ইয়ার প্ল্যান সেটা হচ্ছে 1969 থেকে 74 থেকে 79। এটা এটা ছিল ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট। ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আর সামলাতে পারছেন না এই ঘটনাটা। 1975 সাল, 1975 এমার্জেন্সি ঘোষণা হলো। এমার্জেন্সি, জরুরি অবস্থা। জরুরি অবস্থা ভারতের সংবিধানের কত নম্বর পার্টে আছে, কত থেকে কত কত কোন কোন আর্টিকেল? অ্যাডভান্স কোশ্চেন হবে এগুলো, যেগুলো কমন কোশ্চেন। জরুরি অবস্থা, এমার্জেন্সি প্রভিশন পার্ট, আর্টিকেল 352, 356, 360। পার্ট 18 আর পার্ট 20 তে রয়েছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। পার্ট 18 এমার্জেন্সি প্রভিশন। তো এখানে 1975 সালে ইন্টারনাল এমার্জেন্সি করা হলো। বিভিন্ন স্টেট এমার্জেন্সি বিভিন্ন রাজ্যে হয়েছে, কোথায় কতবার বেশি হয়েছে এগুলোর উপর আরো কোশ্চেন আসে, তো এগুলো সব একসাথে হবে না। তো ইন্দিরা গান্ধী ইন্টারনাল এমার্জেন্সি গুলো 1975 সালে, তারপর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল 1977 সাল। আর প্ল্যানটা কতদিন করা ছিল? 79 পর্যন্ত। প্ল্যান শেষ হওয়ার আগে গভর্নমেন্ট ভোটে হেরে গেল। তারা জিতল ভারতীয় জনতা পার্টি, জনতা গভর্নমেন্ট। জনতা গভর্নমেন্ট এলো। জনতা গভর্নমেন্টের প্রথম প্রাইম মিনিস্টার হলো মোরারজি দেসাই। মোরারজি দেসাই। মোরারজি দেসাই হচ্ছেন ফার্স্ট প্রাইম মিনিস্টার 1977 সাল, 1977 থেকে 78। এরপর 1978 থেকে 80 একজন নতুন প্রাইম মিনিস্টার হলেন চৌধুরী চরণ সিং। এই চৌধুরী চরণ সিং এ বটে। তো 78 মোরারজি দেসাই হচ্ছেন প্রথম প্রাইম মিনিস্টার ভারতীয় জনতা গভর্নমেন্ট, যিনি একটা পুরস্কার পেয়েছিলেন, লিখে রাখবেন, নিশানি পাকিস্তান। নিশানি পাকিস্তানি, পাকিস্তান লিখতে পারো। এটা হচ্ছে ভারত রত্ন, এই সরি পাকিস্তান রত্ন, অ্যাকচুয়ালি ভারত রত্ন নয়, পাকিস্তানের ভারত রত্নের মতো হাইয়েস্ট অ্যাওয়ার্ড পাকিস্তান থেকে দেওয়া হয়েছিল সেই সময়। নিশানি পাকিস্তানি অ্যাওয়ার্ড পেয়েছিল মোরারজি দেসাই 1977 থেকে 78 সালে, যিনি ছিলেন প্রথম প্রধানমন্ত্রী জনতা গভর্নমেন্টের। এরা তো প্রধানমন্ত্রী যখন হয়ে গেল, 5th 5 ইয়ার্স চলছে। 5th 5 প্ল্যানের মোটো কি ছিল? মোটো ছিল গরিবি হটাও। এটা পরীক্ষায় আসে, গরিবি হটাও। এই মোটোটা কোন 5 ইয়ার্স প্ল্যানে? ঠিক আছে, পভার্টি ইরাডিকেট করতে হবে, রিমুভাল অফ পভার্টি, গরিবি হটাও। এটা প্রথম এই প্ল্যানটা নিয়ে এসেছিল। একটু ডিটেলসে যদি যাই, ডিপি ধর। ডিপি ধর এই প্ল্যানটা নিয়ে এসেছিল, 5 ইয়ার্স প্ল্যান, 5 নম্বর প্ল্যান, যেটা 1974 থেকে 79। এবার গভর্নমেন্ট যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ওরা আবার নতুন প্ল্যান নিয়ে আসছে, 6 প্ল্যান, জনতা গভর্নমেন্ট। এই প্ল্যানটার ওরা আর ভ্যালিড রাখছে না কিছু। দেখো 78 থেকে 80 ওরা যে প্ল্যানটা নিয়ে এসেছিল, জনতা গভর্নমেন্ট যে প্ল্যানটাকে বলছে, লিখে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, যেটার নাম হচ্ছে রোলিং প্ল্যান। 6 প্ল্যান বলে ওটার নাম ছিল না, ওটাকে রোলিং প্ল্যান, রোল করছে না প্ল্যানটা, সেই জন্য মনে রাখবে রোলিং প্ল্যান। তাহলে রোলিং প্ল্যান কখন এসেছিল? যখন গভর্নমেন্ট চেঞ্জ হলো। মনে রাখতে হবে যে রোলিং প্ল্যান মানে রোল হচ্ছে গভর্নমেন্ট 1978 থেকে 80। যখন 78 থেকে 80 রোলিং প্ল্যান হচ্ছে, এটা জাপানের একটা গভর্নর মির্ডাল বলে একজন ছিলেন, তার প্ল্যান হচ্ছে, লিখে দিচ্ছি আমি সব। রোলিং প্ল্যান নিয়ে আসা হচ্ছে
জনতা গভর্নমেন্ট প্ল্যানটাকে রোলিং প্ল্যান বলছে, যেটা জাপান থেকে নেওয়া হয়েছে। এটা দিয়েছিল গুন্নার মৃডাল, টেকেন ফ্রম জাপান। কোথা থেকে নেওয়া হয়েছে? জাপান। আর এই প্ল্যানটাকে দিয়েছে গুর্নার মৃডাল। বাংলাতে যে কোনো বানান লিখবে, কোনো প্রবলেম নেই, নিজে বুঝলেই হচ্ছে, এখানে বানান চেক করতে কেউ আসবে না। গুর্নার মৃডাল ইনি ছিলেন, এই প্ল্যানটা দিয়েছিলেন, রোলিং প্ল্যানটা। এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? কোন দেশ? জাপান। জাপান থেকে নতুন প্ল্যান, গভর্নমেন্ট যখন চেঞ্জ হয়ে গেল তখন হচ্ছে রোলিং প্ল্যান, সেই প্ল্যানটার নাম। দেখো, এরপর 1980 সালে আবার গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন 6 ফাইবার প্ল্যান আবার নিয়ে আসছে কংগ্রেস গভর্নমেন্ট। ঠিক আছে, 1980 থেকে 85 ধরো, কিন্তু 84-তে তোমার 1980 থেকে 84 আবার ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়। ঠিক আছে, 1980 থেকে 84, 84 থেকে আবার 89 ছিলেন রাজীব গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী। ঠিক আছে, আমরা এই পর্যন্ত থাকবে। কাল এরপর পরের ক্লাস আমরা বাকিটা পড়বো, একদিনে পুরোটা পড়বো না। ঠিক আছে, তাহলে প্রথম থেকে একবার বলে দিচ্ছি, শর্ট রিভিশন। যেটা পড়বে একটা জিনিস মনে রাখবে, তুমি বাড়িতে যখন নিজেও পড়ছো না, 1 ঘন্টা পড়লে 1 ঘন্টা পড়ার পরে তুমি মনে করার চেষ্টা করো এগুলো পড়লে কতটা তোমার মনে আছে। প্রতিদিন ঘুমানোর আগে তুমি সন্ধ্যা থেকে যেটা পড়েছো সেটা যদি রিমাইন্ড করতে পারো, যতটা তুমি মানে তোমার মনের মধ্যে আসবে তুমি মনে রাখবে, ততটাই মনে থাকবে, বাকি পোর্শন গুলো মনে থাকবে না। ঠিক আছে, নিজেকে সবসময় কি বলবো, একটু ডাউট করতে হবে যে আমি পড়ছি মানে আমি বিরাট করছি, এরকম মানে ধরো সারাদিন পড়ছি মানে কি কতটা মনে থাকছে সেটাকে একটু জাজ করা। ঠিক আছে, ইভালুয়েট নিজেকে করতে হবে সব সময়, নিজেকে নিজের মোটিভেশন নিয়ে আসতে হবে, নিজেকে নিজের ইভালুয়েট করতে হবে, এটা কিন্তু খুব দরকার। তাহলে একবার শর্ট রিক্যাপ করে নিচ্ছি প্রথম থেকে। আমরা প্রথমে বলছিলাম যে ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রচনা হচ্ছিল, একটা ব্যাকগ্রাউন্ড বোঝার আগে, ভারতের প্ল্যান আসার আগে কি এসেছিল, ভারতের সংবিধান রচনা হচ্ছে। সংবিধান রচনার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম রচিত হয়েছিল, যেটা গণপরিষদ বলছিলাম। কত সালে বলেছিলাম গণপরিষদ গঠিত হয়েছিল? বলো, প্রথম থেকে করছো তো ক্লাস। 1946 সাল, 1946। 1946 সালের 9 ডিসেম্বর প্রথম মিটিং হয়, খাতাটা প্রথম থেকে বের করে রাখো, দেখেছো? 1946 সালের 9 ডিসেম্বর প্রথম মিটিং হয়েছিল, যে মিটিংটায় প্রেসিডেন্ট ঠিক হয়। ডক্টর সচিদানন্দ সিনহা সিনিয়র মোস্ট প্রেসিডেন্ট হলেন। 11ই ডিসেম্বর ভোট হয়, যে ভোটে ঠিক হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ সিনিয়র ভোটিং মানে ভোটে জিতে যায় এবং প্রেসিডেন্ট ঠিক করা হয়, পার্মানেন্ট প্রেসিডেন্ট। 13ই ডিসেম্বর অবজেক্টিভ রেজলিউশন পাস হয় বাই পন্ডিত জওহরলাল নেহেরু, 13ই ডিসেম্বর হয়েছিল। 23 ডিসেম্বর অ্যাকচুয়ালি লাস্ট ভোট হয়েছিল, মানে লাস্ট সেশন হয়েছিল গণপরিষদের, মানে লাস্ট সেশন মানে ওই মিটিং গুলো যেগুলো চলছিল। তো তারপরে ঠিক করা হয় যে কিছু কমিটি বানাতে হবে, ভারতের সংবিধান রচনার জন্য কয়েকটা কমিটি বানানো হয়, তার মধ্যে ইম্পর্টেন্ট কমিটি ছিল ড্রাফটিং কমিটি। এছাড়া কিছু ইউনিয়ন কমিটি ছিল, যেগুলোর প্রধান ছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু। কিছু স্টেট কমিটি ছিলেন, জেপি কৃপালিনী, এইরকম নাম যেগুলো আছে তারা স্টেট কমিটি, স্টেট স্টিয়ারিং কমিটি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এরকম কিছু কমিটি আছে, যেগুলো আমি ডিটেলসে তোমাদেরকে দিয়ে দেবো যখন ওই পলিটিক্যাল জায়গাটা পড়াবো। আজকে টপিকে ঢোকার জন্য কিছু জিনিস বলে রাখলাম। তো তো তারপর কি হচ্ছে, ড্রাফটিং কমিটির প্রধান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। যে ড্রাফট করা হলো, কত বছর কতদিন সময় লেগেছিল ভারতের সংবিধান রচনা করতে? 18 দিন, 2 বছর 11 মাস 18 দিন ভারতের সংবিধান করতে রচনা লেগেছিল। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট কনস্টিটিউশন, বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে এখানে কপি করা হয়েছে, বিভিন্ন কনসেপ্ট নেওয়া হয়েছে। 1950 সালে 26 জানুয়ারি ভারতের সংবিধান প্রতিষ্ঠা হলো, কেম ইনটু ফোর্স হলো 15ই আগস্ট 1949 সাল, যেখানে প্ল্যানিং কমিশন গঠিত হলো 1950 সালের 15ই আগস্ট। 1951 থেকে প্রথম প্ল্যান হলো, 51 থেকে 56 প্রথম প্ল্যানটাকে বলা হচ্ছে হ্যারোড ডোমান মডেল, এবং পরবর্তী প্ল্যান হলো 51 থেকে 56 থেকে 61, যেটা হচ্ছে পিসি চন্দ্র মালনবিসের মডেল, যেটাকে বলা হয় নেহেরু মালনবিস মডেল, এবং যে মডেলের টার্গেট হলো ইন্ডাস্ট্রি। তাহলে প্রথম এগ্রিকালচার, তারপর ইন্ডাস্ট্রি, তারপর করা হলো 66, 61 থেকে 66, যেখানে দুটো যুদ্ধ হলো, ভারতের ইকোনমিক কন্ডিশন পুরো ডাউনফল হয়ে গেল। 66 থেকে 69 যেটা হচ্ছে প্ল্যান হলিডে,
যেখানে ছুটি নেওয়া হলো যাতে কন্ট্রোল করার জন্য, এবং সেই সময় আমরা দেখলাম গ্রিন রিভলিউশন 66 থেকে 67 এর সময় গ্রিন রিভলিউশন, ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন বলা হলো এম.এস. স্বামীনাথন, অ্যান্ড ফাদার অফ শুধু গ্রিন রিভলিউশন থাকলে বলতে হবে নরম্যান বোরলগ। এবং নরম্যান বোরলগের নিয়ে দুটো কথা বললাম, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন 1970 সাল, এবং নোবেল প্রাইজ প্রাপক নরম্যান বোরলগ একটা অ্যাওয়ার্ড আছে, যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এগ্রিকালচার ফিল্ডে। 1969 থেকে 74 হচ্ছে ফোর্থ প্ল্যান, 74 থেকে 79 যে প্ল্যান করা হয়েছিল ফিফথ প্ল্যান, যেটা টার্গেট মানে মোটো ছিল গরিবি হটাও। ডিপি ধর এই মডেলটা দিয়েছিল। 1977 গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়, যেখানে মোরারজি দেসাই প্রথম প্রেসিডেন্ট হয়, তিনি একটা পুরস্কার পেয়েছেন নিশানি পাকিস্তান। এবং 1975 সালে তার আগে একটা বলেছিলাম এমার্জেন্সি জরুরি অবস্থা হচ্ছে, এবং সেই সময় জনতা পার্টির যে প্ল্যান সেটাকে বলা হচ্ছে রোলিং প্ল্যান। এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জাপান থেকে নেওয়া হয়েছে। এর যে টার্মটা এই রোলিং প্ল্যান কথাটাকে দিয়েছে এই গুর্নার মির্ডাল। তারপর বললাম 6 ইয়ার্স প্ল্যান, যেখানে আবার কংগ্রেস গভর্নমেন্ট ফিরে আসছে, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হচ্ছে 1980 থেকে 84, সেই সময় 6 প্ল্যানটা হচ্ছে 1980 থেকে 85। এবং এই সময় এখান থেকে কালকে আমরা বাকি পরের দিন আর কি পরের ক্লাসে বাকিটা ডিসকাস করবো, ঠিক আছে? এরপরে ইংলিশটা হবে। যারা ইংলিশ ক্লাস করবে আমি লিংক দিচ্ছি।